আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফারজানা তানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হত্যায় ছাত্রলীগ জড়িত বলে দাবি করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের থামানোর পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন AR বাদল। বুধবার রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়। মৃত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। সে মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে। মৃত্যুর আগে তাকে ভাতও খাওয়ানো হয়। অমানবিক এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে, এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গণপিটুনি দিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে হত্যা করে উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুটি হত্যাকাণ্ডে মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচিতে সমন্বয়ক লুৎফর রহমান এমন নৃশংস হত্যা বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, সাধারণ ছাত্রদের ছদ্মবেশে ছাত্রলীগ এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। AR বাদল, RTV, ঢাকা। মব জাস্টিস নয়, প্রকৃত দোষী হলে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাবি ও জাবিতে 2 জন নিহতের ঘটনার প্রসঙ্গ টেনে এই আহ্বান জানান তিনি। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তদন্ত ছাড়া কোনো মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না। আরও জানাচ্ছেন ইকবাল অনেক। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সমাজ থেকে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়। তিনি বলেন, এখন পুলিশ নয়, মামলা দিচ্ছে ভুক্তভোগীরাই। যারা দোষী শুধু তাদের নামেই মামলা দেওয়ার অনুরোধ জানান তিনি। সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না, ক্রিমিনালদের ধরার জন্য। সাধারণ পাবলিকের যেটা কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করে। পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে দ্রুত সময়ে পুলিশকে জনবান্ধব বাহিনীতে গড়ে তোলার আশা প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইকবাল অনিক, RTV, ঢাকা। দেশের সব এলাকায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্বৈরাচার পতন আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ ও সহায়তা দেওয়ার অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত দেখব।
শেখ হাসিনার স্বৈর শাসনের পতন আন্দোলনে নিহত পরিবার ও আহতদের সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়। পরে তিনি বলেন, যেসব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে সেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই যথেষ্ট। সেসব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া সমীচীন হয়নি। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কথা। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। শেখ হাসিনা পতন আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক শাহরিয়ারের গুলিতে নিহত তরুণ সৈকতের পরিবারের পাশে দাঁড়ায় আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের পক্ষ থেকে সৈকতের পরিবারকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের অনেকেই এখনো ঘুরে বেড়াচ্ছে। এই কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে দিয়ে যে বিপ্লব, পৃথিবী কাঁপানো বিপ্লব যেটা হলো 5ই আগস্ট, আপনার তার সরকার ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, তারা লাঠি মিছিল করে, আর আপনার সরকার যদি এটা নিশ্চুপ থাকে আর সবাই যদি মানে জনগণকে যদি সব সময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকেন, তাহলে তো এইটা হতে পারে না। গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকা আর প্রতিবেশীদের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সব ষড়যন্ত্র দেশের তরুণ যুবক শিশুরা রক্ত দিয়ে নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য রিজভীর। এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে। খান আলামিন, RTV, ঢাকা। চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফ সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস আহমেদ ও জোসেফ সহ 5 জনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। অন্য আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও র্যাব 3-এর সাবেক অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। গুম, হত্যা ও অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেনের আদালতে এই মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ তহিদুল ইসলাম চৌধুরী। এদিকে বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান বলেন, বেক্সিমকো গ্রুপ চাইলে আইনি লড়াই লড়তে পারবে। এদিকে এস আলম গ্রুপের স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে আদেশ রোববার। অধরা ইয়াসমিন বিস্তারিত জানাবেন।
সালমান এফ রহমান, অনেকেই ডাকেন দরবেশ, ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। গেল ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও পালাতে পারেননি তিনি। নৌপথে পালাতে গিয়ে গ্রেফতার হন তিনি। দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বিরুদ্ধে গেল ১৫ বছর আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগ তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। দেশের অন্যতম ধনীর তালিকায় তার নাম, তবে তিনি আসলে কত টাকার মালিক সে হিসাব নেই কারো কাছে। গেল ৫ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার রিটের আদেশে বলা হয়, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটা হিউজ লোন লায়াবিলিটি আছে। সামহাউ তারা ম্যানেজ করেছে মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে একটা নোটিফিকেশন দিতে। ওখানে কি বলা হয়েছে, ৫,০০০ কোটি টাকার ঊর্ধ্বে যারা লোন নিয়েছে ২৫ বছরের মধ্যে লোন রিপেমেন্ট করতে হবে না। এটা দুনিয়ার কোথাও এই প্রিভিলেজ দেওয়া হয় না। সালমান এফ রহমান এটা বার করেছে। বেক্সিমকো দেশের বাইরে কত টাকা পাচার করেছে তা উদ্ধার করে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে। আমরা চেয়েছি রিসিভার অ্যাপয়েন্ট করা এবং প্রপার্টি অ্যাটাচ করা, প্রপার্টি ক্রোক করা না, কিন্তু প্রপার্টি অ্যাটাচ করার সিগনিফিকেন্স হচ্ছে এগুলি যাতে ট্রান্সফার করতে না পারে, সেটা অর্ডারটা দিয়ে দিয়েছে। তারা এই মামলাতে আমার সাথে কন্টেস্ট করতে পারে। তারা যে অর্ডার দিয়েছে জজ সাহেবরা হাইকোর্ট, সেই অর্ডারও তারা কন্টেস্ট করতে পারে। এদিকে এস আলম গ্রুপ প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশের দিন ধার্য করেন আদালত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া তদন্ত সংস্থায় 10 জন নিয়োগ পাওয়ায় গতি পাবে তদন্তের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। এদিকে আজ আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা মিলিয়ে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 28টি। সবগুলোতেই প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। আমাদের কাছে এই নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে আজ পর্যন্ত এখন পর্যন্ত মোট 28টি অভিযোগ জমা পড়েছে এবং এই প্রত্যেকটা অভিযোগই হচ্ছে পুলিশ কর্তৃক এদেরকে সরাসরি গুলি করে হত্যা করার অভিযোগ। 1 নম্বর আসামি হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। তবে ছুটির দিনে চলাচল করা যাবে বিকেল 3:30টা থেকে রাত 9টা পর্যন্ত। একই দিন চালু হচ্ছে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন। দুপুরে ইস্কাটনে DMTCL কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। মাইদুর রহমান রুবেল আরও জানাবেন। যানজটের নগরী ঢাকায় দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ নিয়ে, অবশেষে তাও দূর হচ্ছে। যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনে DMTCL এর নতুন ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত, আর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে মেট্রো। 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। শুক্রবারে 60টি ট্রিপ হবে। আমরা একটা রোস্টার করেছি, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এমনিতে আমাদের 198টি ট্রিপ চলছে এখন অন্যান্য দিন। আর শুক্রবারের সময়সূচি যেটি আমি একটু আগে বললাম, উত্তরা উত্তর থেকে দুপুর 3:30 শুরু করবে, সর্বশেষ ট্রেন ছাড়বে 9টায়। আগে 1 বছর সময়ের কথা বলা হলেও মাত্র 62 দিনের মাথায় চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। খরচ হয়েছে মোটে 20,50,000 টাকা। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে। আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। আমরা যে চালু করলাম
এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি। এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল 2টা নিয়ে আসছে 6টা, আর আমাদের যে ল্যাব আছে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে, সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি। প্রতিদিন মেট্রো রেলের 198টি ট্রিপে গড়ে 3.5 লাখ যাত্রী চলাচল করে। চলতি মাসের প্রথম 18 দিনে আয় হয়েছে 20,67,00,000 টাকারও বেশি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। গ্রাম ও শহরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6 জন মারা গেছেন, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ মৃত্যুহার। এ নিয়ে এবছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 119 জনে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 865 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 21,079 জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনে 393 জন, এছাড়া ঢাকা বিভাগে 121, বরিশালে 46, চট্টগ্রামে 145, খুলনায় 94, ময়মনসিংহে 18, রাজশাহীতে 20 ও রংপুরে 28 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে ডেঙ্গু মোকাবেলায় এখনই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানান, অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। জনসচেতনতা বাড়িয়ে বড় পরিসরে কাজ শুরু না হলে আগামী দিনগুলো তৈরি হতে পারে আরও ভয়াবহ পরিস্থিতির। আর এদিকে শিক্ষার্থীদের সহায়তায় সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাজধানীতে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, বাড়ছে আশঙ্কা ও আতঙ্ক। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। উদ্যোগটা যদি ওনারা প্রত্যেকটা বছর নেয় তাহলে হয়তো বা আমরা আর কি এইসব ডেঙ্গুতে বা এইসব এডিস মশায় আক্রান্ত হবে না, অনেক মানুষরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, যাতে তারা এই জিনিসগুলো খেয়াল করে, এই জিনিসগুলো যেন তারা না করে, ইগনোর না করে, তারা যেন খেয়াল করে। আমাদের পরিবার এবং বাসার যে আশেপাশে প্রতিবেশীরা আছে তাদেরকে বলবো জমা পানি না রাখে এবং এইসব কাজ থেকে সতর্ক থাকে। সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে এবং একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আরও কঠোর হতে হবে প্রশাসনকে। নাগরিকদেরকে সচেতন হতে হবে, সম্পৃক্ত হতে হবে। নিজ বাড়ির আঙিনাতে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না থাকে সেটি নিশ্চিত করতে হবে। এই সময়ে দিনে বা রাতে যখনই আপনারা ঘুমাবেন মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। অবহেলা করলে গেল বছরের তুলনায় ডেঙ্গু আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দর্শক, উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জনকে মারছে, গ্রেপ্তার করা হয়েছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে। কাজ চলতেছে। আপনাকে ধন্যবাদ। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না।
এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে 3 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। দর্শক, ছিলাম উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে, যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চট্টগ্রামে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, এতে হিমশিম অবস্থা ক্রেতাদের। বাজারে প্রতি কেজি বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে, লেবুর প্রতি হালি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকায়, টমেটো 100 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে, ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। বাজারে বেড়েছে মিঠা পানি ও লবণাক্ত পানির মাছের দাম, বাড়তি মাংসের দামও। আর ব্রয়লার মুরগি 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, কয়েকদিন লোডশেডিং ছিল, এ সমস্যা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে, সামনে আরও কমবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন থেকে বিদ্যুৎ এবং গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। এছাড়া এখন থেকে জ্বালানি খাতে সব সময় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে বলে মন্তব্য করে দরপত্র ছাড়া কাউকে কার্যাদেশ দেয়া হবে না বলেও জানান জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুররানি, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহিন চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হলো মার্কেন্টাইল ব্যাংকের সোনাইমুড়ি উপশাখা। সকালে ব্যাংকটির মতিঝিল প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে 43তম উপশাখাটির উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস লিমিটেডের চেয়ারম্যান এম আমানুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোনাইমুড়ি উপশাখার ইনচার্জ ও ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ। চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা সহ সব মিলিয়ে $200 কোটি দিতে পারে। সচিবালয় অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের শেষে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ব্যাংক খাত সংস্কার এবং গ্রাহকের আস্থা ফেরাতেও কাজ করবে বিশ্বব্যাংক। সেলিম মালিকের রিপোর্ট। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণ ও বিনিয়োগের বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে ঢাকায় 2 দিনের সফরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে উপদেষ্টা জানান, বাজেট সহায়তা, স্বাস্থ্য ও জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি কি সহায়তা দেবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। চলতি অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে $2 বিলিয়ন সহায়তার আশ্বাস দেন মার্টিন রাইজার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক।
সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না, তবে আমি এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। ধারণা করছি চলতি অর্থ বছরে $2 বিলিয়ন বেশি অর্থ দেওয়া হবে। পরে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্টিন রাইজার। বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, শুধু সামিট বা আদানি নয়, জ্বালানি খাতে হওয়া অতীতের চুক্তিগুলোর খারাপ দিক পর্যালোচনা করা হবে। বাজেটারি সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের মধ্যে আমরা করতে পারবো। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে যান মার্টিন রাইজার। গভর্নরের সঙ্গে বৈঠক করে তিনি জানান, এদেশের ব্যাংক খাত সংস্কারে কাজ করবে আন্তর্জাতিক সংস্থাটি। বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। আমরা এই অংশীদারি অব্যাহত রাখতে চাই। এদেশের ব্যাংকিং খাতের উন্নয়ন ও গ্রাহকের আস্থা ফেরাতে সহায়তার চেষ্টা করে যাব। সেলিম মালিক, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে আবারও টার্গেট হলো যোগাযোগ ডিভাইস। দেশটির বিভিন্ন স্থানে ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের, আহত 450-এরও বেশি মানুষ। এই বিস্ফোরণে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হয়, আহত হয় প্রায় 3000। পরে বুধবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে মোট নিহত হয় অন্তত 20 জন। হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি টকি ছিল হামলার মূল লক্ষ্য। বিস্ফোরিত হয়েছে রেডিও, সোলার সিস্টেম, গাড়ির ব্যাটারিও। রাজধানী বৈরুত, বেক্কা ভ্যালি সহ দেশটির দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় অঞ্চলগুলোকে। পেজার বিস্ফোরণের ঘটনার একদিনের মধ্যে হলো এ ঘটনা। ধারণা করা হচ্ছে সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল ডিভাইসগুলোতে। বুধবার নতুন করে ওয়াকি টকিতে যে বিস্ফোরণ ঘটেছে, এটি হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা। এই মুহূর্তে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার লেবানন জুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণ হামলাগুলোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 5 মাস আগে ওয়াকি টকিগুলো কিনেছিল হিজবুল্লাহ। কাছাকাছি সময় কেনা হয়েছিল পেজারগুলো। রাকিব হাসান, RTV। জাতিসংঘের চলমান সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে একটি রেজলিউশন গৃহীত হয়েছে। রেজলিউশনটির পক্ষে ভোট দিয়েছে 124 দেশ এবং বিপক্ষে ভোট দেয় 14টি দেশ। রেজলিউশনটির পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। রেজলিউশনে ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে বেআইনি উপস্থিতি বন্ধ করা সহ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক 4th জেনেভা কনভেনশনে আলোকে ইসরায়েল দ্বারা সংগঠিত নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় রেজলিউশনটিতে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। খেলার খবর, ফুটবল। ভুটানে সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সন্ধ্যা 6টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। অপরদিকে ভারতও জয়ের বিকল্প কিছু ভাবছে না। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুদলই প্রথম ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানায়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। 7টি দলের অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এতে বাংলাদেশ ভারতের সঙ্গে আছে মালদ্বীপ। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হচ্ছে বাংলাদেশকে, যা ভাবাচ্ছে কোচ সাইফুল বারী টিটুকে। এছাড়া ভুটানের উচ্চতা নিয়েও শঙ্কা বাংলাদেশ কোচের। প্রথম ম্যাচে একটু কষ্ট হবেই, যেহেতু অল্টিটিউডের ব্যাপারও আছে। আর ইন্ডিয়া টিমের প্রস্তুতি আমরা জানি না, হয়তো শুনেছি ইন্দোনেশিয়া, লাদাখ ওইসব জায়গায় ওরা কাজ করেছে। তো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট হয়, আবার সেটা যদি ইন্ডিয়ার সাথে পড়ে তো এটা একটা বড় ব্যাপার। তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জানান ভালো করতে মুখে আছে তারা। ইন্ডিয়া স্ট্রং, বাট আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য।
তো আমরাও চেষ্টা করব, মাঠে তো 90 মিনিটের ম্যাচ, যে যত কম ভুল করবে, যে যত ভালো পারফর্ম করবে তারাই ম্যাচটা উইন হবে। বাট আমরা আমাদের জায়গা থেকে আমরা জানি আমরা এখানে কী করতে এসেছি বা আমাদের উদ্দেশ্য কী। ফার্স্ট ম্যাচ এটা অনেক একটু টাফ, বাট আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে ভালো কিছু করার। অপরদিকে বাংলাদেশকে সমীহ করলেও জয় চায় ভারত। পূর্ণ পয়েন্ট নিয়ে সেমির লড়াইয়ে এগিয়ে থাকতে চায় দলটি। I think it's going to be a tough match. আতিকুল ইসলাম শাকিল, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।